কপালটা বড্ড খারাপ গো। জীবনে তোমাকে আমি কোনো সুখ দিতে পারলাম না, সারা জীবন কষ্ট করে গেলে। তুমি এইসব কেন বলছো বলো তো? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, জানো, উনি বলেছেন তুমি ঠিক হয়ে যাবে। একটা ছোট অপারেশন, ব্যাস। কোনো লাভ নেই মাধু, তুমি খামোখা পয়সা নষ্ট করো না আমার চিকিৎসার পেছনে। সঞ্চয় যা আছে রেখে দাও তোমার আর মিনির জন্য। আমার যা হওয়ার হবে। তুমি ভালো হয়ে গেলে আমাদের টাকা পয়সার কিসের অভাব হবে বলো? আর মিনি এখন অনেক ছোট, ওর ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। আমার এখন একটাই লক্ষ্য, তোমাকে সুস্থ করে তোলা। বলছি না, আমার ডাক্তারবাবুর সাথে সব কথা হয়ে গেছে। তোমার বাবা ঠিকই বলতেন, বিয়ের আগে তুমি রাজপ্রাসাদে থাকতে, আর এখন তুমি হাওয়াতে ঘরে এসে পড়েছো। উফ, তুমি থামবে? আমি তোমার সংসারে এসে যে সুখটা পেয়েছি, যে শান্তি পেয়েছি, সেটা আমি অনেক পয়সার মধ্যে থাকলেও পেতাম না গো। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমাকে আমি একদম সুস্থ করে তুলবো। দেখো, অন্তত আমাদের মেয়েটার জন্য বাঁচার চেষ্টা করো একটু। বলছো? আমার খুব বাঁচতে ইচ্ছে করে জানো মাধু, কিন্তু ভয় পাই আমাকেও হয়তো বাঁচাতে পারলে না, আর সঞ্চয় যা আছে তাও সব শেষ হয়ে গেল তখন। তুমি থামবে একটু? যা করার আমাকে করতে দাও তো। বাবা চলেই গেল আমাদের ছেড়ে, তাই না মা? কত চেষ্টা করলে তুমি, কিচ্ছু করা গেল না। তোর বাবা তোকে খুব ভালোবাসতো জানিস, বারবার বলতো মিষ্টির বড় হওয়াটা দেখতে চাই মাধু, ওর দুষ্টুমিগুলো দেখতে চাই। মানুষটার কিছুই হলো না আর দেখা। দাদুর বাড়ি কেন যেতে চাও না মা? আমরা তো ওখানে থাকতে পারি। দাদু কত বলে। সে বলে, কিন্তু তোর দাদু তোর বাবাকে কোনো দিনও মেনে নিতে পারেনি। তোর বাবা বেঁচে থাকতে আমার বাবা কোনো দিন একবার চোখের দেখাও দেখতে আসতেন না আমাদের। মারা যাওয়ার পর মেয়ের কষ্ট বুঝে কি হবে বল? আর তাছাড়া আমি স্বার্থপর হতে পারবো না। স্বার্থপর? স্বার্থপর কিসের জন্য? তোমাকে কষ্ট করে এইভাবে সংসার চালাতে তো হতো না। আর কতদিন তুমি সেলাই করে সংসার চালাবে মা? আমার পড়াশোনা শেষ হতেও দেরি আছে এখন। টিউশনি করে কতই বা পাই আমি। দুটো ভালো মন্দ খাওয়া পড়ার জন্য তার বাড়ি চলে যাব, যার কোনো দিনও তোর বাবাকে পছন্দ ছিল না। তোর দাদুর জেদের জন্য তোর দিদাও কোনো দিনও আমার কাছে আসতে পারেনি। মা মারা যাওয়ার সময়ও একবারের জন্য আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আর যে মানুষটা আমাকে যত দিন বেঁচে ছিল আগলে রেখেছে, তার অবর্তমানে তার বাড়ি ছেড়ে চলে যাব, সে আমি পারবো না রে। তোমার আর দাদু দুজনেরই খুব জেদ। আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না রে মিষ্টি, তুই তোর পড়াশোনা শেষ কর। আমি সেলাই করে যা রোজগার করি তাতে ঠিক চলে যাবে দেখিস। তারপর তুই চাকরি পেলেই আমার শান্তি। এই করে তোমার শরীরটার অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছ? ডাক্তার তোমাকে কোমরে বেল্ট পরতে বলেছে। আমার পড়াশোনার খরচের জন্য সেটাও কিনতে চাও না। কিনবো, কিনবো। মনে হয় দাদু এসেছে মা, আমি গিয়ে দেখছি। দাদু আসলে তোর ঘরে নিয়ে গিয়ে বসাস, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। মাকে মানাতে পারলি রে দিদি ভাই? না গো দাদু, তোমার মেয়ে ঠিক তোমারই মতো, বড্ড একগুঁয়ে, জেদি। তোর মায়ের কোনো দোষ নেই রে, সব আমার পাপের শাস্তি রে দিদি ভাই। পয়সা দিয়ে সব বিচার করতে গিয়েছিলাম রে, কি ভুল করেছিলাম রে আমি। এই নাও বাবা, তোমার চা।
ঘরে বিস্কুটের প্যাকেট শেষ হয়ে গেছে, তাই বাটি করে একটু মুড়ি নিয়ে এলাম। আমার কিছু কাপড় সেলাই করা বাকি আছে। আমি ঘরে যাচ্ছি বাবা, কিছু দরকার লাগলে বলিস মিষ্টি। আচ্ছা মা, কোমরে বেশি ব্যথা হলে কিন্তু সেলাই বন্ধ রাখবে। তোর মা মনে হয় এখনো আমাকে ক্ষমা করে উঠতে পারিনি দিদিভাই। আমি তোর হাতে অল্প টাকা দিয়ে যাচ্ছি, সুযোগ মতো খরচা করিস দিদিভাই। না দাদু, ও টাকা আমি নিতে পারবো না। মায়ের অপমান করা হবে। যেদিন মা মন থেকে চাইবে সেদিন ওই টাকা আমি নেব দাদু, তোমার থেকেই নেব। আমিও তো তোমারই মেয়ের মেয়ে। ঠিক আছে, পারলে তোর এই দাদুটাকে ক্ষমা করে দিস রে দিদিভাই। চলি আজকে, মাটাকে দেখিস, পারলে একবার ডাক্তারও দেখিয়ে নিস। জানি না কি হবে শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে থেকো দাদু তুমিও। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। মেয়েটা এখনো এলো না। এত রাত পর্যন্ত টিউশনি করলে নিজে কখন পড়াশোনা করবে কে জানে। কত করে বলেছি টিউশনি করার দরকার নেই কোনো, সেলাই করে ঠিক চলে যাবে আমাদের। উফ, আজকে আবার এত কোমরে ব্যথা করছে কেন কে জানে। ওই এলো মনে হয়, যাই রে মিষ্টি। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে মা, শরীর খারাপ লাগছে নাকি? না রে, তেমন কিছু না। সোনা কাকিমার ব্লাউজটা ফেরত দিতে হতো না আজকে, তাই দুপুরে জেগে সেলাই করেছিলাম। তোমাকে কতবার বারণ করেছি আমি, জোর করে কিছু করবে না। দেখলে তো শরীরটা কেমন খারাপ করে ফেললে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, বলে দিলাম। হ্যাঁ রে বাবা, তাই করব। তাড়াতাড়ি খেয়ে তুইও পড়তে বস, সামনেই তো পরীক্ষা। আমি ঠিক থাকতে থাকতে তোর একটা গতি হলে ভালো। এত কিছু হয়ে গেছে, আমায় বলিসনি কেন? দাদুটাকে এত পর করে ফেলেছিস। তোর মায়ের মতো তুইও বোকার মতো আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছিস। ভুল হয়ে গেছে দাদু, বাবার মতো মাকেও আমি হারাতে পারবো না। তবে দাদু, তোমার থেকে টাকাটা আমি ধার হিসেবেই নেব। সে দেখা যাবে। আচ্ছা বল তো দেখি, মাদুর হঠাৎ কি হলো? সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার ঘরে পড়ছিলাম, হঠাৎ মায়ের ঘর থেকে সেলাই মেশিনের আওয়াজ পেয়ে তুমি আবার এত রাতে সেলাই নিয়ে বসেছো। এইভাবে টানা মাথা নিচু করে সেলাই করতে থাকলে ডাক্তারবাবু বলেছে তোমার স্পন্ডালাইটিসটা আরো বেড়ে যাবে। ছাড় তো ডাক্তারের কথা, আমি ঠিক না থাকলে চলবে? তোকে কে দেখবে? আমি একদম ঠিক আছি। উফ, দেখলে তো কি অবস্থা তোমার। আমার পুষ্টি হচ্ছে কিনা দেখতে গিয়ে নিজে না খেয়ে থাকো অর্ধেক দিন। এসো এখন, রাখো সব সেলাই টেলাই, শুয়ে পড়ো। আবার তো কোন কাক ভরে উঠে কাজকর্ম শুরু করবে। উফ, মেয়েটা আমার দিন দিন মা হয়ে যাচ্ছে। পরের দিন মা উঠছে না দেখে বুঝতে পারলাম মায়ের শরীর ঠিক নেই। পুষ্টির অভাবে হাড়ের অবস্থাও খারাপ। তোর মা জানে তুই এখানে এসেছিস আমার কাছে? না, মিথ্যে বলে এসেছি। মা যদি জানতে পারে তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি, মা হয়তো চিকিৎসা করাতেও রাজি হবে না দাদু। কিন্তু মাকে বাঁচানোই এখন বড় ধর্ম আমার। আয় দিদি ভাই, আমার সাথে ঘরে আয়, তোকে একটা জিনিস দেখাই। ওটা কার চিঠি দাদু? তোর বাবার চিঠি, বলতে পারিস শেষ চিঠি। বাবার চিঠি মানে? ছেলেটা আমাকে একবার ক্ষমা চাওয়ার পর্যন্ত সুযোগ দিল না। যেদিন গেলাম দেখতে, সেদিন সব শেষ। তোর মাও অভিমানে
ভুল বুঝলো আমাকে। কি লেখা আছে চিঠিতে? তোর বাবা লিখে গিয়েছিল, দিনুর অবর্তমানে যেন আমি তোদেরকে দেখি, কিন্তু তোর মা সেই সুযোগ আমাকে দিচ্ছে কোথায়? কষ্ট করে তোকে মানুষ করে গেছে, কারোর থেকে 1 পয়সাও চাইনি। মাকে গিয়ে কি বলবো দাদু? মা তো কিছুই শুনতে চাইবে না। তোমার কাছ থেকে টাকা চেয়েছি শুনলেই রেগে যাবে। কোনো ভালো কাজের জন্য মাঝে মধ্যে আমাদের সত্যটা লুকোতে হয় দিদি ভাই, তাতে কোনো অন্যায় নেই। এই যে তোমার ফল ওষুধ, খাবে কিন্তু তুমি ঠিক করে। দুধটা রান্নাঘরে রেখে এসেছি, গরম করে তোমাকে দিচ্ছি। আর আর হ্যাঁ, একটু মাছও এনেছি, আমি আজকে রান্না করব। ওরে বাবা, এত ফল, মাছ, দুধ আনার পয়সা এলো কোথা থেকে? জমানো টিউশনির টাকা সব খরচা করে ফেললে হবে কি করে রে? আর টিউশনির টাকা দিয়ে এত কিছু তো সম্ভব হবে না। টাকা কোথা থেকে পেয়েছিস বল মিষ্টি? ও মা, এই টাকা আমাদেরই, সত্যি বলছি। আমার সেলাই করে যা হয়েছে এতদিন, তা তো তুই সেদিন কলেজে ফিস ভরালি, আর কয়েকটা বইও কিনলি। টিউশনির টাকা দিয়ে আমার ডাক্তার ভর্তির খরচ দিলি তবে? আমাদের আলমারিটা গোছাতে গোছাতে বাবার একটা পলিসি খুঁজে পেয়েছিলাম, সেখান থেকেই টাকাটা পেয়েছিলাম। ব্যাংকে গিয়েছিলাম তো। একদম মিথ্যা কথা বলবি না মিষ্টি। তোর বাবার কি আছে না নেই আমি কি জানি না? তুই দাদুর কাছে হাত পেতেছিস না? ছি ছি, এত পয়সার লোভ তোর! খুব আরাম চাই না তোর? এইসব কি বলছো মা তুমি? ভুল বুঝছো আমাকে। হ্যাঁ, আমি দাদুর কাছ থেকে টাকা নিয়েছি, তবে ধার হিসেবে, আর সেটা তোমাকে ভালো রাখার জন্য। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাইনি। তোমাকে ছাড়া আমার কি হবে সেটা তো ভাবো একবার। যে মানুষটা তোর বাবাকে পছন্দ করতো না, সব সময় কথা শোনাতো, সেই মানুষটার কাছেই হাত পাতলি? তার থেকে আমার মরে যাওয়া ঢের ভালো ছিল। তুমি আর কতদিন দাদুকে ভুল বুঝবে মা? বাবা মারা যাওয়ার আগে দাদুকে আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল, তুমি কি জানো সেটা? মানে তোর বাবা? দাদু আমাকে সব বলেছে, বাবার লেখা চিঠিও দেখিয়েছে। দাদু বাবার চিঠি পেয়ে বাবাকে দেখতেই আসছিল, কিন্তু ততক্ষণে বাবা আর ছিল না। আর তুমি তোমার জেদের জন্য দাদুর কোনো কথা শুনতে চাওনি। আমি তো এইসব কিছুই জানতাম না। আমি তো ভেবেছিলাম বাবা আমাদের দয়া করতে এসেছে। ও ক্ষমা করে দিয়েছিল বাবাকে। দাদু অনেক দিন আগেই বদলে গিয়েছিল। যখন বাবা দাদুকে ক্ষমা করে দিয়েছিল, তখন তুমি কেন করতে পারবে না মা? মানুষ কি ভুল করতে পারে না? তোর বাবা যে দাদুকে চিঠি দিয়েছে তা তো জানতাম না রে। মনে হয় আমি বাবাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি মিষ্টি। তাহলে মা, দাদুর বাড়িতে তুমি যাবে তো মা? দাদুর সাথে ভালোভাবে কথা বলবে তো? বলবো রে, বলবো, ক্ষমাও চাইবো মন থেকে। দাদু, দেখো কে এসেছে তোমার কাছে। মাধু, তুই তুই আমার কাছে এসেছিস? বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার সাথে এত বছর ভালো ব্যবহার করিনি, এতটুকু ভালোভাবে কথাটুকু পর্যন্ত বলিনি। আমাকেও ক্ষমা করে দিস রে মা। কঠিন সময়ে তোর পাশে থাকিনি বলে আজ তোর এই অবস্থা। সত্যি কত অহংকারী ছিলাম আমি। ভুল ভুল করেছিলাম আমি। আর রাগ করে থাকিস না মা। আমার এত কিছু তো সব তোদের জন্য। শেষ বয়সে আমরা সবাই একসাথে থাকতে পারি না? কেন পারি না? সব পারবো। ও মা, থাকবো তো একসাথে আমরা। থাকবো রে, থাকবো। তবে একটা শর্ত, আমি সুস্থ হলে আবার সেলাই শুরু করব, কিন্তু তোকে মানুষ করার দায়িত্ব কিন্তু শুধুই আমার।
প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বাক্সবদল। নামগুলি হলো জন্মেঞ্জয় প্রামাণিক, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; রবিউল ইসলাম, ঢাকা, বাংলাদেশ থেকে; বৃষ্টি বর্মন, বালুরঘাট, পশ্চিমবঙ্গ থেকে; স্বপ্না হাম্বির, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; মৌসুমী সাহা, ত্রিপুরা থেকে; শামীম আকন্দ, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ থেকে; আব্দুর রহিম, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; দীপা দেবনাথ, বাংলাদেশ থেকে; বন্দনা পাল, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মাধু কি কাজ করত? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।